আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট হাইকোর্টে খারিজ। শপথ নিতে বাধা নেই বলছেন আইনজীবী। আপিলের ঘোষণা রিটকারীর। হাইকোর্টের রায়ে কাকরাইলে ইশরাক সমর্থকদের উচ্ছ্বাস, আনন্দ মিছিল। নেতাকর্মীদের রাজপথ থেকে সরে আসার আহ্বান মির্জা ফখরুলের। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশে হাইকোর্টের বিতর্কিত বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে অপসারণ। আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। তারেক রহমানকে নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বক্তব্যে দেশের মানুষ হতবাক, বিক্ষুব্ধ বললেন বিএনপি নেতা রিজভী। এবং 2013 সালে সিংগাইরে 4 জনকে হত্যা মামলায় 6 দিনের রিমান্ডে মমতাজ। মানিকগঞ্জে আদালত চত্বরে বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে জানিয়ে দিব পুরো সংবাদ। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো ও তাকে মেয়র ঘোষণা করে ইসির গেজেট স্থগিত চেয়ে রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। বিএনপি নেতা ইশরাক হোসেনের করা মামলার পরিপ্রেক্ষিতে গত 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে মেয়র ঘোষণা করে রায় দেন। গত 27 এপ্রিল গ্যাজেট প্রকাশ করে ইশরাকের শপথের ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে গত 17 মে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মামরুর রশিদ। গত মঙ্গল ও বুধবার শুনানি শেষে বৃহস্পতিবার দুটি গ্রাউন্ডে রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে এবং সে ওইটা চ্যালেঞ্জ কেউ করে নাই। আর আইন অনুযায়ী নির্বাচন কমিশন শপথ নিয়েছে এবং আইন উল্লেখ করেছে, নির্বাচন গ্যাজেট করেছে, গ্যাজেট 30 দিনে শপথ হবে। ল এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে, যেহেতু পিটিশন কোর্ট ট্রাইব্যুনালে যাননি। আর দ্বিতীয় যে উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে, ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। ইশরাকের আরেক আইনজীবী কায়সার কামাল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এই রিট করা হয়েছিল। স্থানীয় সরকার উপদেষ্টা নির্দিষ্ট একটি দলের পক্ষ নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। রিটকারীর আইনজীবী জানান, ইশরাকের করা মামলায় বিভিন্ন ভুল এবং নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে অসঙ্গতি থাকা সত্ত্বেও হাইকোর্ট রিটটি খারিজ করে দিয়েছেন। হাইকোর্ট তার আদেশে বলেছেন, যেহেতু এই আদেশ চ্যালেঞ্জ করার সুযোগ আছে এবং আপনারা আজকে যারা উপস্থিত ছিলেন আপনারাও শুনেছেন, হাইকোর্ট অর্ডার পাস করার আগে শুরুতেই বলেছেন যে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে আমাদের এই আদেশের বিরুদ্ধে আপনারা উচ্চ আদালতে যেতে পারেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলিনুর তাপস মেয়র নির্বাচিত হন। পরদিন 2 ফেব্রুয়ারি ভোটের ফলাফলের গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেন ইশরাক হোসেন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিশতি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। চিশতি, আমাকে শুনতে পারছেন আশা করছি। আমরা যেরকমটা জানি যে টানা 7ম দিনের মতো ইশরাককে নগর পিতা হিসেবে ঘোষণা করার জন্য তার কর্মী সমর্থকরা একটানা আন্দোলন চালিয়ে গিয়েছেন এবং আজ হাইকোর্টের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়ানোর ক্ষেত্রে কোনো বাধা নেই বলে আমরা ইতোমধ্যেই জানতে পেরেছি। হাইকোর্টের আদেশ এবং সর্বশেষ পরিস্থিতি কি সে সম্পর্কে আমাদের বিস্তারিত জানান।
ধন্যবাদ ফাতিহা। আপনি যেভাবে যে আমার সহকর্মী আদ্দিন সজীব যেভাবে তার রিপোর্টে যেটি জানিয়েছিলেন যে যেহেতু ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর জন্য নির্দেশনা চেয়ে যে রিটটি করা হয়েছিল সেই রিটটি আদালত আজকে খারিজ করে দিয়েছেন। একটি গ্রাউন্ডে মূলত আদালত এই রিটটি খারিজ করে দেন, সেটি হলো যে যিনি রিটটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মামুনুর রশিদ, তিনি নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন না এবং তিনি যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন না তাই এই রিটটি মেইনটেনেবল না বা তার রিট করার এখতিয়ার নাই, এই মর্মেই রিটটি খারিজ করে দেন উচ্চ আদালত। এবং এই রিটটি খারিজ করে দেওয়ার ফলে ইশরাক হোসেনের কিন্তু এখন মেয়র হিসেবে শপথ পড়াতে আর কোনো বাধা নেই, এটা তার আইনজীবীরাও বলেছেন। এবং একই সাথে রিটকারীর আইনজীবী যিনি আছেন তিনি কিন্তু জানিয়েছেন যে উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন এবং তিনি যদি আপিল করেন এবং আপিল বিভাগের চেম্বার আদালতে মূলত আপিলটি করতে হয়, তারপরে এটা আপিল বিভাগে শুনানির জন্য যায়। তো চেম্বার আদালত যদি এই আপিলটি গ্রহণ করে যদি হাইকোর্টের যে আদেশ, এই আদেশটির উপরে যদি স্থিতাবস্থা দেন বা স্থগিতাদেশ দেন, তাহলে কিন্তু আবার এইটি বিচারাধীন বিষয় হিসেবে কিন্তু ইশরাক হোসেনের যে শপথ পড়ানোর বিষয়টি সেই বিষয়টিও আটকে যাবে। তবে এটি নির্ভর করছে যে চেম্বার আদালত এই হাইকোর্টের যে আদেশ খারিজের যে আদেশ সেই আদেশটিকে স্থগিত করে কিনা। এবং ফাতিহা, আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানাই যে আজকে 11:15টার দিকে এই বৃষ্টি বাদলের মধ্যেও কিন্তু হাইকোর্টে আমরা দেখেছি যে বিএনপিপন্থী আইনজীবীদের ঢল ছিল এবং আদালত খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই রিটটি খারিজ করেন। এবং আমরা দেখেছি যে সাধারণত হাইকোর্টের যে যখন কোনো আদেশ দেওয়া হয় তখন দ্বৈত বেঞ্চ হলে সেই বেঞ্চের সিনিয়র যিনি বিচারপতি তিনি মূলত আদেশ ঘোষণা করেন বা রায় ঘোষণা করেন, কিন্তু আজকে আমরা দেখেছি যে এই বেঞ্চের যে জুনিয়র বিচারপতি দেবাশিস রায় চৌধুরী তিনি কিন্তু এই আদেশটি আজকে ঘোষণা করেছেন। ফাতিহা। চিস্তি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নেয়ার বিষয়ে উচ্চ আদালতের আদেশে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব টেলিফোনে এই প্রতিক্রিয়া জানান। নেতাকর্মীদের এখন রাজপথ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। আইনের প্রতি সম্মান রেখে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় তারা দিয়েছেন। এটাতে আরেক দিক থেকে গণতন্ত্রের বিজয় হলো। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তোলার চেষ্টা করবেন। এখন যেহেতু বিজয় হয়েছে আদালতে, সুতরাং এখন আর এই বিষয়টাকে আর সেইভাবে অবরোধ করে না রেখে আশা করা যায় যে সরকার সম্মতি হবে, তারা এটাকে শপথ নেবেন এবং তারপরে তারা জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাবেন। এদিকে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনার পাশে অবস্থান নিয়ে এখনো বিক্ষোভ সমাবেশ করছেন ইশরাক সমর্থকরা। হাইকোর্ট মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে নানা স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে উল্লসিত কর্মী সমর্থকরা বলেন, অবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়াতে হবে। একই সাথে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে, অন্যথায় যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। বলেন, ফ্যাসিস্টরা নানা রূপ ও আকার ধারণ করে এখনো কলকাঠি নাড়ছে। আমাদের প্রতিক্রিয়া, আমরা ওনাকে স্বাগতম জানাই, জনগণের পক্ষ থেকে আমরা ওনাকে স্বাগতম জানাই। আমরা অবশ্যই ইশরাক হোসেনকে ঢাকার মেয়র চাই। ইশরাক হোসেনকে আমি ভালোবাসি, ওনাকে আমি মেয়র চাই। এই সরকার কাছে আহ্বান করব, অনুরোধ করব যেন হাইকোর্টের রায়কে যাতে সম্মান করে। যদি এটা না করে তবে তাদের জন্য এটা, দেশের জন্য এটা অমঙ্গল হবে, ক্ষতি হবে। আমরা বিশ্বাস করি আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। আমরা নতুন করে কোন ফ্যাসিস্ট জন্ম হোক সেটা জাতীয়তাবাদী দল কোনোভাবে বরখাস্ত করবে। দর্শক, এই মুহূর্তে কাকরাইল মোড়ে আছেন সহকর্মী মিজান শাহজাহান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিজান, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। ইশরাককে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে উচ্চ আদালতের যে আদেশ এসেছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন তার কর্মী সমর্থকরা এবং সেই সাথে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে পদত্যাগের যে বিষয়টি সেটিও কিন্তু উঠে এসেছে। আন্দোলনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। রূপা, আপনাকে ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন যে প্রধান বিচারপতির সরকারি বাসভবনের সামনে এই মুহূর্তে ইশরাকের কর্মী সমর্থকরা এখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তারা যেই কথাটি বলার চেষ্টা করছেন যে হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছে এই রায়ের প্রতি সম্মান জানিয়ে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ গ্রহণ করানো না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ থেকে সরে দাঁড়াবেন না। তারা একই সাথে আরো বলছেন যে শুধুমাত্র ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করালেই হবে না, যেমনটি আপনি নিউজে বলছিলেন। তারা বলছিলেন দুইজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম এই দুজনকেও অবিলম্বে পদত্যাগ করতে হবে। তাদের পদত্যাগ ছাড়া এই যমুনা থেকে তারা সরে যাবেন না। রূপা, আজকে যে স্থানটিতে ইশরাক সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করছেন এই স্থানটিতে ডিএমপি নিষেধাজ্ঞা জারি করা রয়েছে যে এখানে কোনো ধরনের সভা সমাবেশ বা জমায়েত করা যাবে না। এই ক্ষেত্রে ডিএমপি কি ভূমিকা নিবে সে ব্যাপারে ডিএমপির কোনো বক্তব্য আমরা জানতে পারিনি। যদিও ডিএমপির মুখপাত্র তালিবুর রহমানকে আমি খুদে বার্তা পাঠিয়েছিলাম, তিনি কোনো জবাব দেননি। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে ইশরাক হোসেন তার কর্মী সমর্থকদের নির্দেশ দিয়েছেন যে এই আন্দোলন তখনই শেষ হবে যখন দুই উপদেষ্টা পদত্যাগ করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটি জাতীয় সরকারের রোডম্যাপ দেবেন, সুনির্দিষ্ট রোডম্যাপ দেবেন যে কতক্ষণ নাগাদ নির্বাচন হবে। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে জমায়েত শেষ করে সবাইকে আদালতের প্রতি সম্মান জানিয়ে সরে যেতে বলেছেন, কিন্তু নেতাকর্মীরা যেটি বলছেন যে তারা দুই উপদেষ্টার পদত্যাগের 1 মিনিট আগেও এই যমুনার সামনে থেকে সরে যাবেন না এবং এখানে আরো লোকের জমায়েত হবে। যদি এরকম হয় যে তাদের দাবির প্রতি সম্মান জানানো না হয় তাহলে তারা যমুনা অভিমুখে আরো বড় কর্মসূচি দিতে বাধ্য হবেন। এই হচ্ছে রূপা আমার কাছে এই মুহূর্তে যমুনার সামনে অর্থাৎ প্রধান বিচারপতির সামনে ইশরাক হোসেনের সমর্থকদের সবশেষ খবর। রূপা, মিজান, ধন্যবাদ আপনাকে। ইশরাক সমর্থকদের সর্বশেষ আন্দোলনের খবর ফাতিহার মাধ্যমে এটিএন বাংলার দর্শকদের জানানোর জন্য চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেছে ছাত্রদল। এর ফলে বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল। অসহনীয় ভোগান্তিতে পড়েছেন মানুষ। বেলা 11:15টায় ছাত্রদলের নেতাকর্মীরা পূর্ব ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধ করে অবস্থান নেন। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মনির হোসেন তপু। এবার যুক্ত হচ্ছি তার সাথে। তপু, শাহবাগ এলাকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? ধন্যবাদ ফাতিয়া। আপনাকে জানিয়ে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার AF রহমান হল শাখা ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনের সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে এখন উত্তাল পুরো শাহবাগ। এখানে ছাত্র দলের যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি অংশ হিসাবে তারা সকাল থেকে এই শাহবাগ মোড়ে অবস্থান করেছেন এবং তাদের যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচি তা পালন করছেন। এখন বর্তমানে পুরো শাহবাগ এখন অবরোধ করে তারা প্রতিটি মোড়ে মোড়ে তারা এখন অবস্থান নিয়েছেন এবং এই ছাত্র দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন এবং পুরো বারবার তারা স্লোগানের মাধ্যমে যে সাম্যর যে হত্যা হয়েছে সেই হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছেন এবং তারা বারবার বলার চেষ্টা করছেন যে সাম্যর হত্যার সাথে জড়িত যারা রয়েছেন তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আর এখানে শাহবাগে আমরা যেটি দেখছি সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই শাহবাগে এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং এই অবরোধ কর্মসূচি পালনের ফলে আমরা যেটি দেখছি সকাল থেকে যে একদিকে যেমনটা মৎস্য ভবনে আন্দোলন চলছে এবং এই শাহবাগ জুড়ে এখন আন্দোলন চলছে, তার ফলে পুরো নগরী জুড়ে আমরা এখন দেখতে পাচ্ছি তীব্র যানজটের দেখা দিয়েছে এবং এখানে যে অতি প্রয়োজনে যে যানবাহন যেগুলো রয়েছে সেগুলো চলাচলের জন্য তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং তবে সার্বিক দিক বিবেচনা করে এখানে যারা নগরবাসী যারা রয়েছেন, কর্মজীবী যারা রয়েছেন তারা বলা চলে এই তীব্র যানজটের ফলে
চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। আর যেহেতু এখানে বিভিন্ন ঢাকা মেডিকেল সহ গুরুত্বপূর্ণ হসপিটালগুলো এখানে রয়েছে, সেক্ষেত্রে অনেক চিকিৎসাধীন অনেক যারা রোগী রয়েছেন বা চিকিৎসা নিতে সেবা নিতে আসছেন তারাও ভোগান্তির মধ্যে পড়েছেন। জি ফাতিয়া, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে ছাত্রদলের অবরোধ কর্মসূচির সবশেষ আপডেট। তপু, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমরাও জানতে পারলাম যে শাহবাগ এলাকায় যে অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতির আদেশ ক্রমে তাকে হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করা হয়েছে বলে আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়। আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ 96 এর দফা 6 মোতাবেক বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করেছেন। গত বছরের জুলাই আগস্টে কোটা আন্দোলনে সহিংসতার ঘটনার তদন্তে বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিল তখনকার আওয়ামী লীগ সরকার। পরে ওই বছরের 27 আগস্ট এই তদন্ত কমিশন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তারেক রহমানকে নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত ও দোরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপি। এই বক্তব্য প্রত্যাহার করে অবিলম্বে তাকে নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে দলটি। সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের কেউ কেউ সুকৌশলে তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। করিডোর ও বন্দর নিয়ে প্রশ্ন ওঠায় তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। ইশরাক হোসেনের বিরুদ্ধে করা রিট খারিজ হয়ে যাওয়ায় জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি তো বাংলাদেশের জন্য নন, বিদেশের জন্য কাজ করেন কিনা এই নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না। ডক্টর খলিলের অহেতুক প্রলাপে প্রতীয়মান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বেলা 11:30 থেকে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তার বিরুদ্ধে কেনাকাটা ও বদলি বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। এর আগে গত 22 এপ্রিল যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন পদত্যাগ করেন। গত 25 এপ্রিল মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে দুদককে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন বলে গণমাধ্যমকে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য সোমবার দিন ঠিক করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চে এই শুনানি শুরু হয়েছে। এর আগে 14 মে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। একই সাথে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। বিচারিক আদালতের ওই মামলায় জুবাইদা রহমানের দেয়া অর্থদণ্ডাদেশ স্থগিতও করা হয়। দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় 2023 সালের 2 আগস্ট রায় দেয় ঢাকা মহানগর জজ আদালত। সালে মানিকগঞ্জের সিংগাইরের গোবিন্দল এলাকায় 4 জনকে গুলি করে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 6 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে তাকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত মমতাজের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। শুনানিতে তার পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম ও জাহিদ খান উজ্জ্বল। এদিকে রায়ের পর আদালত চত্বর ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা মমতাজের ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করেন। ডিম ও জুতা ছুঁড়ে প্রতিবাদ জানান তারা।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলীকে অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালে শিক্ষক সমিতির সভায় অনাস্থা আনা উপাচার্যকে দ্রুত অপসারণ করে যোগ্য উপাচার্য নিয়োগ দিয়ে কুয়েটের অচলাবস্থা নিরসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষক নেতারা। এ সময় তারা বলেন, শিক্ষকদের উপর হামলাকারী শিক্ষার্থীদের শাস্তির দাবিতে তারা গত 4 মে থেকে ক্লাস বর্জন ও 18 মে থেকে প্রশাসনিক কাজ বর্জন করে আসছেন, কিন্তু তারপরও উপাচার্য তাদের দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেননি। এরপর দাপ্তরিক কাজের কথা বলে উপাচার্য গত 19 মে ঢাকায় যান, কিন্তু এখনো ক্যাম্পাসে ফিরে আসেননি। বলছি যে আমরা একজন বলিষ্ঠ নেতৃত্ব চাই, একজন যোগ্য ভাইস চ্যান্সেলর চাই, যিনি বিশ্ববিদ্যালয়ের বিধি বিধানকে সক্রিয় করবেন। আমরা এখন অভিভাবক শূন্য অবস্থায় আছি, আমরা একটা সংকটময় পরিস্থিতিতে আছি দীর্ঘদিনে একটা বলিষ্ঠ নেতৃত্বের অভাবে। তো আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে একজন কুয়েট বান্ধব, একজন যোগ্য ভাইস চ্যান্সেলর নিয়োগ দিবেন। এবার থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কোরবানির ঈদকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। ভালো দাম পাওয়ার আশায় দেশের বিভিন্ন অঞ্চলে গরু লালন পালনে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবছর চাহিদার তুলনায় পশু বেশি থাকায় দাম নিয়ে কিছুটা দুশ্চিন্তায় প্রান্তিক খামারিরা। নারায়ণগঞ্জ, পিরোজপুর ও জয়পুরহাট প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের 4000-এর বেশি খামারে প্রস্তুত প্রায় 90,000 গরু। ইতোমধ্যে অনেক খামারে আগাম বুকিং দিয়েছেন ক্রেতারা। গতবার আমি ইমপেক্স থেকে গরু কিনছি, আলহামদুলিল্লাহ গরুটা খুব ভালো পড়ছে। আবার আসছি এবার একটা গরু নেওয়ার জন্য। আমরা ঘাস খাওয়াই, কুড়াবুসি খাওয়াই, এর সাথে আমাদের কোনো মেডিসিন নাই। এবারও অস্থায়ী হাটের পাশাপাশি পশু যোগানে খামারগুলো ভূমিকা রাখবে বলছে জেলা প্রাণী সম্পদ অফিস। গত বছর প্রায় 400 থেকে 450 কোটি টাকার টোটাল একটা বাজার ছিল, কুরবানির বাজার ছিল এই নারায়ণগঞ্জে। আশা করতেছি এইবারও এরকম। পিরোজপুরের 5000 খামারে বিক্রির জন্য তৈরি প্রায় 46,000 পশু। 3 মণ ওজনের দেশি গরু থেকে শুরু করে 1.5 টন ওজনের ফ্রিজিয়ান, শাহিওয়াল ও ইন্ডিয়ান বোল্ডারের মতো বড় জাতের গরু রয়েছে এসব খামারে। মোটা তাজা করার জন্য কোনো ইনজেকশন দেওয়া হয় না, কোনো কেমিক্যাল খাওয়ানো হয় না। আমাদের গরু টেকসই। কোরবানির পশুর মান নিয়ন্ত্রণে মনিটরিং করা হচ্ছে নিয়মিত। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম হরমোন অথবা আমাদের স্টেরয়েড ব্যবহার আমরা সম্পূর্ণরূপে মোটামুটি নিবৃত্ত করতে পেরেছি। জয়পুরহাটের প্রায় 20,000 খামারে কোরবানির জন্য প্রস্তুত 3,16,000 পশু। রোগবালাই এড়াতে পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। আমরা যেভাবে গরু লালন পালন করছি, এইবার ঈদে আমরা আমাদের কাঙ্ক্ষিত দামটা পাবো। মায়ানমার বা ইন্ডিয়া থেকে যদি গরু প্রবেশ না করে, তাহলে বর্তমান দেশি খামারিরা লাভবান হতে পারবে। বড় গরুগুলোর চাহিদা একটু কম, সেটা আমরা চেষ্টা করছি অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করে এই গরুগুলোকে বিক্রি করার জন্য। ঈদের বাজার কি যাবে এখনো বলা পারছি না, তবে এই বাজার যদি যে বাজার আছে এই বাজার যদি থাকে তারপরে খুব লস হবে না। খাবারের যে দাম, এই দাম হিসাবে গরু পালা যাচ্ছে না। ধান এবং প্রচুর ঘাস উৎপাদিত হয় এই জেলায়, এই জন্য খামারের সংখ্যা অনেকটাই বাড়ছে এবং খামারিদের উৎপাদন খরচ কমানোর জন্য আমরা পরামর্শ দিই। কোরবানির পশুর ন্যায্য দাম নিশ্চিতে ভারতীয় গরু আমদানি বন্ধ সহ প্রশাসনের কঠোর নজরদারির দাবি খামারিদের। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। এবার জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের কাছে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতদের একজন নারী ও অন্যজন পুরুষ। ইহুদিদের একটি অনুষ্ঠানে তারা অংশ নিয়েছিলেন। স্থানীয় সময় বুধবার রাত 9:05 অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাদের উপর খুব কাছ থেকে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। পুলিশ হামলার ঘটনায় শিকাগো থেকে আসা ইলিয়াস রড্রিগেজ নামের একজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এই ঘটনাকে ইহুদি বিদ্বেষী সন্ত্রাসী হামলা বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড পুরোপুরি দখলে না নেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির কোনো স্থায়ী চুক্তিতে তিনি রাজি নন বলেও জানিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, শুধুমাত্র বন্দীদের উদ্ধারের জন্য স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি বিবেচনায় আনা হতে পারে, তবে এটিকে অস্থায়ী বিরতি বলে উল্লেখ করেন তিনি। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 93 ফিলিস্তিনি নিহত হয়েছে। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে 53,655 জনে পৌঁছেছে। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,21,950 জনে। এবার থাকছে খেলার খবর। আরও একবার দেশকে লজ্জায় ডোবালেন বাংলাদেশের ক্রিকেটাররা। এবার শারজায় তৃতীয় টি-20তে সংযুক্ত আরব আমিরাতের কাছে 7 উইকেটে হেরে 2-1 ব্যবধানে সিরিজ হারল লিটন দাসরা। এর আগে যুক্তরাষ্ট্রের কাছেও সিরিজ হারের রেকর্ড করেছিল টাইগাররা। আগে ব্যাট করে 9 উইকেটে 162 রান তোলে সফরকারীরা। জবাবে 5 বল হাতে রেখে জয় নিশ্চিত করে সংযুক্ত আরব আমিরাত। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। শারজার আকাশে তারা জ্বলছে না, জ্বলছে লাল সবুজ জার্সির স্বপ্ন ভস্য হয়ে। বালু উড়িয়ে বাংলাদেশ দল ফিরছে মাঠ থেকে, প্রস্তুত দেশে ফেরার জন্য। সঙ্গে নিয়ে যাচ্ছে আরও একটি লজ্জাজনক পরাজয় এবং কিছু অদৃশ্য সামর্থ্যের প্রমাণ। দ্বিতীয় ম্যাচে হারার কারণ হিসেবে অধিনায়ক বলেন ডিউ ফ্যাক্টর, যেন পিচ ছিল ধোঁকাবাজ। আর তৃতীয় ম্যাচে লিটন বললেন এটাই জীবনের অংশ। আর সেই অংশ হতে গিয়ে বাংলাদেশের সমর্থকদের হৃদয় চুরমার বারবার। ব্যাটারদের মাঝে দেখা গেছে দারুণ সমঝোতা। একজন আউট হলেই আরেকজন নিশ্চিত করছিলেন, ভাই আপনি একা লজ্জা নেবেন কেন, আমিও যাচ্ছি। সমর্থকরা বলছেন টিমের ব্যাটিং দেখে মনে হচ্ছে ওরা আসলে স্লো মোশন শর্ট ফিল্মে অভিনয় করছে। কারো কারো দাবি খেলোয়াড়দের চোখে ঘুম ছিল আর বোলারদের হাতে কোমলতা। 84 রানে 8 উইকেট হারিয়ে দল তখন 100 নিচে অল আউটের সংখ্যায়। শেষ পর্যন্ত জাকের, হাসান আর শরীফুলের দৃঢ়তায় মান বাঁচানোর ইনিংস। কিন্তু ক্রিকেটীয় ঐতিহ্যে পিছিয়ে থাকা বিশ্বের অন্যতম দুর্বল দলের ব্যাটাররা শেখালেন কি করে টি-20 ক্রিকেটটা খেলতে হয়, কিভাবে বুক চিতিয়ে প্রতিপক্ষকে ঘুরিয়ে দিতে হয়। এর আগে হংকং, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র সব নন টেস্ট প্লেইং দলের বিপক্ষে হারের অভিজ্ঞতা হয়ে গেছে বাংলাদেশের। ক্রিকেট ভালোবাসা মানুষগুলো তাই বলছেন, তোমরা হয় জাগো না হয় ভাগো। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট হাইকোর্টে খারিজ। শপথ নিতে বাধা নেই বলছেন আইনজীবী, আপিলের ঘোষণা রিটকারীর। হাইকোর্টের রায়ে কাকরাইলে ইশরাক সমর্থকদের উচ্ছ্বাস, আনন্দ মিছিল। নেতাকর্মীদের রাজপথ থেকে সরে আসার আহ্বান মির্জা ফখরুলের। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশে হাইকোর্টের বিতর্কিত বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে অপসারণ, আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। তারেক রহমানকে নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বক্তব্যে দেশের মানুষ হতবাক, বিক্ষুব্ধ বললেন বিএনপি নেতা রিজভী। এবং 2013 সালে সিংগাইরে 4 জনকে হত্যা মামলায় 6 দিনের রিমান্ডে মমতাজ। মানিকগঞ্জে আদালত চত্বরে বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।